ওই ছেমরি কথা কম কইছ, একদম সানডে মানডে ক্লোজ করে দিমু কলাম। অল থ্রু নাটকে আমি এরকম থাকি। মেম্বার সাহেব কত উস্করিয়ে কইেন, শোনেন ইমান আমল খাইয়ে লইয়েন না, ব্যবসায় হাত দেবেন না। এখন মগ পিক টাইম, এই মুহূর্তে যদি মোরা ঘরে বইয়ে থেকে হেলে মগ হইবে। জানেন না আমরা রোজার ঈদে আমরা তেমন কিছু তাকাই নিতে হবে, কোরবানি ঈদে কি আমরা একটু করি, ওই টান দেই রশিদের গিয়া। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেতা রাশিদ সীমান্ত। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বাংলা সিনেমা দেখা হয়? খুব একটা দেখা হয় না, সময় পাই না। বাংলা সিনেমা তো এখন খুব ভালো করছে, সিনেমার নায়কদের মধ্যে আপনার কাকে ভালো লাগে? অনেকেই ভালো করতেছে। সাকিব ভাইয়ের বিষয়ে এখন আর কথা নাই, উনি আলোচনার ঊর্ধ্বে। এরপরে সিয়াম ভাই খুবই ভালো মানুষ, একই সাথে ভালো অভিনেতা। রোশান, এবার আমরা একসাথে ক্রিকেট খেললাম, ওই যে হ্যান্ডসাম গাই, ভদ্র মানুষ। এবং আরও অনেকের নাম এই মুহূর্তে মনে পড়ছে না যারা করছে, সবাই ভালো করতেছে আলহামদুলিল্লাহ। বাংলা সিনেমা যখন অনেক আগে হতো তখন না বেশ কয়েকটা জনপ্রিয় ডায়লগ ছিল। আপনার এই মুহূর্তে কোনো বাংলা সিনেমার খুবই জনপ্রিয় ডায়লগ মনে পড়ছে? না, মনে পড়ছে না। অথবা দীপজল ভাইয়ার ডায়লগ, অথবা চৌধুরী সাহেব, এরকম? না, আমি আপনাকে বলতে পারি, আপনি সেটা কপি করতে পারেন। চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি সব পাবেন, ভালোবাসা পাবেন না। এই ডায়লগটাকে একটু দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন? না, আসলে যেহেতু আমি সিনেমার লোক না, আমার পক্ষে সিনেমার সংলাপ বলা অনুরোধ, আপনি অভিনেতা হিসেবে আমি আপনাকে মানে অভিনয় দেখতে চাচ্ছি। আমার বাংলা সিনেমার অভিনয়ে তো দীপজল ভাইয়ের কিছু সংলাপ দেখেছিলাম স্কুল ফাঁকি দিয়ে। ওইগুলোর মধ্যে কীভাবে কথা বলতো, ধরেন আপনাকেই বলতে হয়তো এরকম, ওই ছেমরি কথা কম কইছ, একদম সানডে মানডে ক্লোজ করে দিমু কলাম, এই টাইপের বলতো আর কি হয়তো। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা দেখে এনজয় করতেন কিনা? অবশ্যই এনজয় করতাম, এবং আমাদের বাংলা সিনেমার একটা সোনালী অতীত ছিল, সামনেও একটা হয়তো সুন্দর ভবিষ্যৎ আছে যেভাবে আবার শুরু হয়েছে। তবে সেটার জন্য সবাইকে আগে আসতে হবে, কারণ সাকিব ভাই চেষ্টা করতেছে। সেই সাকিব ভাইয়ের সাথে পাশাপাশি যাদের আছে তাদেরকেও আমাদেরকে সাপোর্ট দিতে হবে, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। একটু যদি জানতে চাই, সামনের 5 বছরে আপনার প্ল্যানিং কি, বা সামনের 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? দেখেন, আমি একটু আগে যে কথাটা বলতেছি, ধরেন কালকে থেকে আমার লাইফে আর কোনো কিছু যোগ হইলো না, এখানেই শেষ। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার প্রাপ্তি যতটুকু আমার প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়ে গেছে। সো আমি 5 বছর 10 বছর পরে দেখতে চাই নিজেকে কোথায়, সেটা আমার কোনো টার্গেট সেট করতে চাই না, কারণ আমি এটা খুবই মনে প্রাণে বিশ্বাস করি আমার ভবিষ্যৎ উপরওয়ালার হাতে। আমি শুধু চেষ্টাটাই করতে পারি, কোথায় দেখতে চাই না। আমি আমার কাজটা করে যেতে চাই, আমার কাজ আমার ভবিষ্যৎ গড়ে দিবে। ওকে, আরেকবার একটু পুরাই ফ্যামিলি গরু চোরের দিকে আসি। মানে এই গল্পটা, যে নামটা শুনেই বোঝা যাচ্ছে, আসলে আপনার কাছে এই নামটা যখন প্রথমবার শুনেছেন তখন কেমন ফিল হলো? আমি নামটা শোনার পর আমি বলছি আগে আমাকে গল্পটা পাঠান, আমি গল্পটা দেখব, যদি গল্পটা ঠিক থাকে আমার নাম নিয়ে কোনো প্রবলেম নাই। সো গল্পটা দেখলাম যে একটা চমৎকার গল্প, দিন শেষে একটা চমৎকার মেসেজ আছে সোসাইটির জন্য। আমি বললাম ডান, আমি স্ট্যান্ড বাই। কবে শুটিং কোথাও যায়, যেহেতু আমার ঈদের ডেটের প্রবলেম, সো একটু দেরিতে ডেটটা দিতে হয়েছে, বাট তাও আমি দেওয়ার চেষ্টা করছি। এই পুরাই ফ্যামিলি গরুচোর, এটা দর্শক কেমন বিনোদন পাবে? বিনোদন পাবে, কারণ এইখানে 4 জনের পরিবার, আমি, আমার শালা, আমার ভাই, আমার বউ। তো অল থ্রু নাটকে আমি এরকম থাকি। দেন আমার ওয়াইফ একচকন্ধ এরকম। দেন আমার ওয়াইফের হচ্ছে দাঁত নাই, থাকে না। আমার ভাই যে ওর পা প্রবলেম, আমার শালার হাতে প্রবলেম, মানে ফুল ফ্যামিলি ডিফেক্ট আসলে। এবং এরা যে ডিফেক্ট, এদের মানে জন্মগত ডিফেক্ট এরকম না আসলে। প্রবলেমটা হয়েছে চুরি করতে যাবে, কখনো গরু লাথি দিছে, চোখ চলে গেছে, কারো দাঁত ফেলে দিছে। হ্যাঁ, আসলে গরু চুরিটা তো একটা রিস্কি কাজ। সো এই আর কি। আপনার এই মুহূর্তে গরু চোরের কোনো ডায়লগ মনে পড়ছে এই নাটকটার? এই নাটকটার হ্যাঁ একটা ডায়লগ হচ্ছে এরকম যে মেম্বার এসে আমাকে বলতেছে যে 7 দিন পরে ঈদ, এই 7 দিন তোমরা ঘর থেকেও বেরোতে পারবো না তোমাদের পরিবার, কারণ যেহেতু আমাদের আগে পরে রেকর্ড আছে আমরা গরু চুরি করি। তো মেম্বার বলতেছে যে তোমরা 7 দিন কেউ বেরোতে পারবে না, ঈদের দিন পর্যন্ত, কোরবানি ঈদের পরের দিন তোমরা বেরোবা। তখন আমার উত্তরটা ছিল, মেম্বার সাহেব কত উস্করিয়ে কইেন, শোনেন ইমান আমল খাইয়ে লইয়েন না, ব্যবসায় হাত দেবেন না। এখন মগ পিক টাইম, এই মুহূর্তে যদি মোরা ঘরে বইয়ে থেকে হেলে মগ হইবে। জানেন না আমরা রোজার ঈদে আমরা তেমন কিছু তাকাই নিতে হবে, কোরবানি ঈদে কি আমরা একটু করি, ওই টান দেই রশিদের গিয়া।
ওকে, সব শেষ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? দর্শকদের উদ্দেশ্যে বলা এইটুকু যে আপনারা হচ্ছে আপনাদের কারণে আমি যে কজন মানুষ আমাকে অভিনেতা বলে সেই পুরো দায় দায়িত্ব লাইবিলিটি হচ্ছে আপনাদের, এবং আপনারা আমার সাহসটা এতখানি বাড়ায় দিয়েছেন। আমি এই যে ফ্রিকোয়েন্টলি ক্যামেরার সামনে কথা বলতেছি, আমি যদি ভালো কিছু করি সকল অর্জন আপনাদের, খারাপ কিছু করলে আমার যতখানি ব্যর্থতা আপনাদেরও কিছুটা ব্যর্থতা, কারণ আপনারা সাহস দিচ্ছেন বলেই আমি কাজ করে যাচ্ছি। তবে অবশ্যই আপনারা আমার নাটকের নিচে মন্তব্য লিখবেন কেমন লাগলো, কারণ আপনাদের মন্তব্যই আমার পরবর্তী গন্তব্য ঠিক করে দিবে। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, অবশ্যই নিরাপদে বাড়িতে যান এবং কোরবানির সময় সাবধানে থাকবেন, কারণ পশু জবাই করতে যায় অনেক সময় পশু দাঁড়িয়ে যায় বা আপনাদের হাতে ধারালো ছুরি থাকে, যারা কেউ কখনো আগে পরে কোরবানি দেননি এরকম কেউ ট্রাই করতে যাবেন না, খবরদার। মনে রাখবেন, ঈদ একদিনের আনন্দ, আর দুর্ঘটনা কিন্তু আপনার পুরো পরিবারকে অনেক সময়ের জন্য, এমনকি সারা জীবনের জন্য দুঃখের সাগরে ভাসায় দিতে পারে। ঈদ মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। পাশাপাশি আপনার ঈদে কাজ আসছে অনেকগুলো, সেইগুলোর জন্য আরটিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ঈদ মোবারক।